অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে, আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, মমতা ব্যানার্জির দাম। তুমি চার টিকিট ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে। খুব সত্যি কথা বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাফ প্যান্ট আর ফুল প্যান্টের তফাৎ গুলিয়ে ফেলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে একটা ছবি দেখাচ্ছেন যেখানে দেশের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির নেতা শ্রী নরেন্দ্র মোদী, তিনি শিষ্টাচার এবং ভদ্রতা পালন করে অন্য আর যে কোনো সম্মানীয় মানুষের সামনে যেভাবে মাথা ঝোঁকান, নিজে প্রধানমন্ত্রী হয়েও যাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়, যে কোনো মানুষ তিনি কোনো সম্মানীয় পদে থাকলেই এবং বয়োজ্যেষ্ঠদের তো বটেই, তাদেরকে দেখা গেছে নরেন্দ্র মোদী পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তো সেক্ষেত্রে একটি ছবি যেখানে নরেন্দ্র মোদীকে দেখা গেছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মাথা নুমিয়ে প্রণাম করছেন, এটাকে বলে শিষ্টাচার, যা তৃণমূল জানে না। বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয়, যে দেশ বিরোধী, দেশদ্রোহী। রাস্তায় বেরোবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা বলছেন বলুন, বুঝে শুনে বলুন। বুঝতে পেরেছি এইবার কেন যে বাড়িটা আপনার নয়, আপনি অত্যন্ত গরিব, অথচ যে 50 কোটি বাড়িতে আপনি থাকেন, সেখানে আপনি মাসের পর মাস কোটি কোটি টাকা খরচ করে আমাদের ট্যাক্সের টাকায় কেন আপনার পিসি আপনাকে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে না রেখে আপনাকে ঘিরে রেখে দিয়েছে। এই সমস্ত আজে বাজে কথা যত বলবেন তত পুলিশ দিয়ে ঘিরতে হবে, নাহলে পাবলিক আপনার বাড়ির দিকে পৌঁছবে। কিন্তু তুমি চার টিকিট ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম। নরেন্দ্র মোদী আবার ঠিকই করতে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 30-40 হাজার টাকা দামে চশমা ফশমা পরে, গরিবের ছেলে তো, গরিব বাড়ির ছেলে, বাড়ি নেই, টোটো নেই, টোটো নেই বেচারার একটাও। আমি বলবো যে আমরা টোটো কিনে দিচ্ছি আপনাকে, আপনার তো গাড়ি বাড়ি নেই, আপনি নাকি এমপি, 10 বছর ধরে 2-2.5 লক্ষ টাকা করে মাসে মাইনে পান, সে পয়সা যায় কোথায় ভাই জানি না। তো তাই বুঝে শুনে কথা বলুন, কাল কি হবে না হবে আপনিও জানেন না, এইটুকু নিশ্চয়ই আপনিও জানেন, আমিও জানি যে যারা চোর, জোচ্চোর, ছ্যাঁচড়া, লুচড়া, তাদের মাথা নামাতেই হবে। যে ভদ্রলোক নাথুরাম গডসে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে, তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না। ওরা ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওই জন্য ওদের যত রাগ। গডসে আর গান্ধীজি দুটো লোক এক হলো, দুটো লোকের আদর্শ, চলন ফেরন, ধরন আলাদা, দুটো লোক সম্পূর্ণ আলাদা রাজনীতি করত। আর এই কংগ্রেস নিয়ে কথা বলা তৃণমূল কংগ্রেসের তো মানায় না। যে কংগ্রেসকে নেমখারাম হয়ে গিয়ে তৃণমূল বলেছিল পচা ডোবা, এই কালকা যোগী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল পাপ্পু রাহুল গান্ধীকে, এখন তাদের পায়ে হাতে কোথায় কোথায় বিভিন্ন জায়গায় তেল দিচ্ছে, চুরির তেল। ওরা তো এমনি কিছু কেনে না, গরিব ছেলে, ঠিক আছে। যাই হোক, সমস্ত বাজে কথা না বললেই হবে, স্টেজে উঠে চেঁচালে হবে না, জানে মানুষ রেগে গেছে, তৃণমূলের বাড়ির লোকেরাই তৃণমূলকে ভোট দেবে না। বাপ্পাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। আপনি যেখানে বলেছিলেন সেখানেই ছিল, আপনি যা যা করতে বলেছেন তাই তাই যদি আপনার গল্প অনুযায়ী ঠিক হয়, তাহলে এই গল্প আপনি করেছেন, তাহলে পরিষ্কার সবার আগে তো জেলে আপনার থাকা উচিত। আপনি তো মূল পান্ডা, আপনি যা বলেন পশ্চিমবঙ্গে তাই হয়। আপনার দলে যদি কেউ থাকে, আপনি যা বলেন সেটা শুনে না চললে তাকে দল থেকে বের করে দেন, পদ থেকে সরিয়ে রেখে দেন। যদি আপনার গল্পই যদি সত্যি হয়, তাহলে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী আপনার দলে ছিল, আপনি মালকিন ছিলেন, আপনি যা বলেছিলেন তাই হয়েছিল। তারপরেও আপনি ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন, বিভিন্ন রকম পোস্ট দিয়েছেন, এবং আপনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন শুভেন্দু অধিকারীর মতো লড়াকু ছেলে হয় না। তাহলে কে ঘটিয়েছে? যদি কোনো কিছু ঘটে থাকে তো তাহলে একদিন পরে মনে পড়ছে কেন, এতগুলো বছর পরে? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি ধরনের মিথ্যাচার করছেন ভোটে জেতবার জন্য
পশ্চিমবঙ্গের সব মানুষ জেনে গেছে এবং আবার ধরে তুমি সেট করো, আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই, হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। এখন আপনার আবার চটি ছিঁড়ে গেছে, সেফটি পিন। আচ্ছা, দামি 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 চটি পরেন তো আপনি, দামি দামি চটি পরেন, চটির দাম 10-12 হাজার টাকা, চটির দাম 150 টাকার চটি তো পড়েন না, সেগুলো ছিঁড়ে গেল। কোন কোম্পানির চটি যান, গিয়ে কেস করুন, কেস করুন, একদম আপনার কেস করে দেওয়া উচিত, প্যাপ করে দেওয়া উচিত। সেফটি পিন দিতে বলেছে, তাহলে তাহলে আপনারা দিবেন? আপনারা তো বিজেপির নেতা, আপনারা কোনোদিন সেফটি পিন দেবেন? আমরা কারোর পেছনে পিন, আলপিন, সেফটি পিন দিতে চাই না। চোরেরা, জোচ্চোরেরা নিজেদের পেছনে, সামনে, কপালে এমনি পিন ফোটাচ্ছে, এমনি ওরা যাবে, ওরা জানে এই ইলেকশনটা মিটলে বাকি অনেকগুলো রায় বাকি আছে, বেরোবে। আমরা আদালতের ওপর ভরসা রাখি, আমরা বিশ্বাস করি মাটির ওপর কোর্ট সত্য, তাহার ওপর নাই। ভারতবাসীরা বিশ্বাস করে, আর তৃণমূল বিশ্বাস করে এই মাটিতে সবার ওপর চোর সত্য, তাহার ওপর নাই। যে তর্ক করবে তার বুকে ঠাঁই ঠাঁই ঠাঁই। যারা চোর, জোচ্চোর, ছ্যাঁচড়া, লুচড়া, তাদের মাথা নামাতেই হবে, তাই না? কেউ যাচ্ছে না ওর কাছে, অনেকবার ধরে আয় আয় বলেছে, জানে তৃণমূল চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিজেপির কোনো কার্যকর্তারাই ভয় যাচ্ছে না, জানে গেলে জামা কাপড় অব্দি খুলে নিয়ে বেঁচে দেবে। আমি ন্যাংটো হয়ে ফিরবো নাকি গিয়ে? ওরা সব চুরি করে, গরিব মানুষের চাল, ডাল, বাড়ি, আবাস, বাচ্চাদের মিড ডে মিল যারা বাচ্চাদের মিড ডে মিল যারা চুরি করে নেয়, আমি যাবো আমার জামা ফামা চুরি করে দেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়? তারপর গিয়ে প্রশ্ন ন্যাংটো করে দেবে তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই। জামা কাপড়গুলো কে দেয়? নিশ্চয়ই অন্য কেউ যায় এই প্রশ্নের উত্তর চাইতে, তার থেকে খুলে পড়ে। তাহলে বলুক না, জামা কাপড় ব্র্যান্ডেড যেগুলো জামা কাপড় 5-7 হাজার টাকা করে দাম, যে গেঞ্জিগুলো পরে বড় বড় কথা বলছে। ওয়াইফের ইনকামটা তো আপনারা খেয়ে নিয়েছেন, রীতিমতো নট অ্যাপ্লিকেবল। ওনার ওয়াইফ কি করতো? চাকরিটা খেয়ে নিয়েছেন। কোথায় চাকরি করতো? ওনার পিসি কেন ওনাকে এত আবাস যোজনায় মোদিজি বাড়ি পাঠাচ্ছেন? পশ্চিমবঙ্গে সমস্ত তৃণমূল নেতাদের চুরি করে বাড়ি দিলেন, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী গরিবের বাড়ি চুরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা বাড়ি দিলেন না কেন? কেন এতগুলো বিভিন্ন প্রকল্পে স্বাস্থ্যসাথী সাইকেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলেন না? বেচারার একটা গাড়ি নেই। আমরা ঠিক করেছি চাঁদা তুলে ইলেকশনের পর একটা টোটো কিনে দেবো। আমাদের মন এত ছোট নয় ওদের মন। কালীর মা বোনেরাই বলেছেন, এটা কি আমাদের রেট বেঁধে দিলেন যে তৃণমূলের অসভ্যরা আমাদের সঙ্গে নোংরামি করবে? এটা কি আমাদের রেট? দিদি এইভাবে ঠান্ডা করছে। নির্বাচনে ফেলিওর হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত আগ্রাম বাগ্রাম বকবেন না। গরম পড়েছে, ডাব খান, চুরির ডাব নয়, কিনে খান। সিএ এর পক্ষে কথা বলে প্রমাণ করে দিয়েছেন উনি আসলে পিসির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কিছু একটা পরিকল্পনা করছেন। জানি না সেটা কবে কি বেরোবে। সিএ এর পক্ষে ওনার পিসিমণি গালাগাল, মানুষকে ভুল বোঝানো, সংখ্যালঘু সম্প্রদায়কে মিথ্যে কথা বলে তাদের মাথা খারাপ করার চেষ্টা করে বিফল হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায় বুঝে গেছে সিএ, এনআরসি যাই হোক না কেন, যারা গর্বিত নাগরিক এই দেশের, হিন্দু হোক আর মুসলমান, এই দেশ তাদের। যেমন ঠাকুর অনুকূল চন্দ্রকে জমি দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজি কে কাকে শরবত খাইয়েছে, ঋত্বিক রোশনের বাবাকে চাঁদে পাঠিয়েছে। বড় বড় ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে পরিষ্কার তৃণমূলের 99.99% সৎ, তৃণমূল নাকি 99.99% পশ্চিমবঙ্গের উন্নয়ন করে দিয়েছে। বড় বড় ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় ছোটখাটো ব্যাপারে থাকেন না, উনি বড় বড় স্টেজে উঠে বড় বড় খিস্তি দেন, বড় বড় খিস্তি। দিয়ে বয় বড়, ঠিক তেমন বয়াকা দিয়েও বড় হয়। দুটো খিস্তি দিয়ে দিয়েছে স্টেজে দাঁড়িয়ে, আমাদের পশ্চিমবঙ্গের মান সম্মান নষ্ট করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ব্যাপার। সিএ এর পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, এটা তেমন ভূতের মুখে রামনাম টাইপের। যেমন তৃণমূল রাম ঠাকুর দেখলে আগে তাড়া করত, মুখ্যমন্ত্রী দৌড়ে যেতেন, এখন তারা রামনবমী পালন করছেন। দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী মানুষ, ধর্মপ্রাণ মানুষ, যারা সংখ্যাগুরু আমাদের রাজ্যে, তারা এই চুরি জোচ্চুরি অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিচ্ছেন। তো তাই বিভিন্ন রকম ভেগ ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে যাননি, উনি রেগে গেছেন মানুষের ওপরে, রেগে গেছেন আইন আদালতের উপরে, উনি রেগে গেছেন বেসিক্যালি বিজেপি যে বিষয় নিয়ে আইন আদালত সাধারণ মানুষ গর্জে উঠেছিলেন, সেই বিষয়ে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করছেন চোরেদের ধরবার জন্য। ধৃষ্টতা কি করে হয় মমতা বন্দ্যোপাধ্যায় রেট জিজ্ঞাসা করার? এত ধৃষ্টতা কোথা থেকে আসে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো পরিষ্কার তৃণমূলের দেখানো পথেই পরিষ্কার হেঁটে জিজ্ঞাসা করেছেন, তাতে তৃণমূলে রেগে যাওয়ার কি আছে? বরং তৃণমূলের তো খুশি হওয়ার কথা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর লড়াকু মুখেদের মধ্যে অন্যতম একজন, পিছিয়ে থাকা কষ্টে থাকা গরিব মহিলা যাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে, সেই রেখা দেবীর রেট বলেছিলেন 2000 টাকা। এদের রেট মানে এরা কত টাকায় বিক্রি হয় জগৎ সংসারে। তো অবশ্যই সেই ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যও বলেছেন, রেগে গেছে। আশ্চর্য কথা, যদি ভারতবর্ষের নাগরিক রেখা দেবী হন তাহলে মমতা দেবীও তো। যদি তৃণমূলের কাছে ভারতবর্ষের যে গরিব মেয়েরা যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে তাদের রেট অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন, আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের রেটও জানেন, তাদের দলের অন্যান্য নেতাদের রেটও জানেন, নেত্রীর রেটও জানেন। আর তার পিসিমণি তিনিও এই দুর্নীতির জন্য চাকরি বাকরিও তারা বিভিন্ন রেটে বিক্রি করেন। ইভেন যে সমস্ত মহিলারা তারা শারীরিকভাবে নিগৃহীতা হন তাদের রেটও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন। তো তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব সচেতনভাবে, একজন প্রাক্তন বিচারপতি, তিনি অত্যন্ত মেধার সঙ্গে জিজ্ঞাসা করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকায় বিক্রি হন। কীর্তি আজাদও বলেছেন মেয়েদেরকে উনি জানেন না কোনো কিছু, ওনাকে নিয়ে কোনো কথা বলবো না। উনি যে কীর্তি এখানে করতে এসেছেন পশ্চিমবঙ্গ নিয়ে জানেন না। তো যাই হোক, ওনার কথা বললে উচিত না। এমনি দিলীপবাবুর কাছে গোল খেয়ে গেছেন, দুদিন পর বাড়ি ফিরে যাবেন। আমি ওনাকে নিয়ে, মোদি মেয়ে বেটি বাঁচাও বেটি পড়াও করে, তারা মেয়েদেরকে এইভাবে অপমান করছে। এত মেয়েদের যারা অপমান করে আমরা তাদের সম্মান দিচ্ছি। পশ্চিমবঙ্গের যত মেয়েরা রয়েছে, মায়েরা রয়েছে, যে সমস্ত মা লক্ষ্মীদের আমাদের পশ্চিমবঙ্গের 500 টাকা দিয়ে সর্বস্ব লুট করেছো, তারপর যখন সামলাতে পারছো না তাদের 1000 টাকা দিয়েছে। সন্দেশখালীর মা বোনেরাই বলেছেন যে এটা কি আমাদের রেট বেঁধে দিলেন, যে তৃণমূলের অসভ্যরা আমাদের সঙ্গে নোংরামি করবে, এটা কি আমাদের রেট? দিদি এইভাবে ঠান্ডা করছে। আর আমাদের পরিষ্কার ছেলে মেয়েদের চাকরি নেই, তারা এখান থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে, মা রাত্রিবেলা একা বসে খাচ্ছে, শহর গ্রাম এক অবস্থা। তৃণমূল যেভাবে যে রেটে পশ্চিমবঙ্গকে নামিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে সবাই মিলে কথা, এত বড় ধৃষ্টতা সাহস কে বলছে? রুদ্রদা, মেদিনীপুরে সব থেকে বেশি চাকরি চুরি হয়েছে, তারা মুখ খুলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ফাঁস হবে। কে বেশি টাকা দিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আপনি একটা বিতর্ক কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো, উনি ভদ্র, উনি এই চন্দ্রিমাদির মতো উল্টোপাল্টা বকেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো উল্টোপাল্টা বকেন না। উনি উল্টোপাল্টা বললে বড় বড় উল্টোপাল্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত বয়স আর নন্দীগ্রামের কত বয়স? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেখেছিলেন, নন্দীগ্রামের নাম নন্দী হবে। কত বয়স? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তো 500-600 বছর। গা ফা দিয়ে তো শ্যাওলা হয়ে যাওয়ার কথা, পাথর হয়ে যাওয়ার কথা। কি রে বাবা, কি সব বলছে? না গরম পড়েছে। আবার বলছি, যেমন উনি খিস্তি ফিস্তি দিয়ে ফেলছেন, আমরা জোর করে শুনছি না, পশ্চিমবঙ্গের মানুষও শুনছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন স্টেজে দাঁড়িয়ে, শালা দিয়ে শুরু হয়েছে, বাকি দুটো বলতে পারছি না। যদি এটা ভদ্র কথা হয়, তৃণমূলের সমস্ত নেতারা তাদের বাচ্চাদের শেখান যে আমার নেত্রী বলেছে, এই দুটো অক্ষর বয়াকা দিয়ে দুটো অক্ষর প্র্যাকটিস করো, শেখান। আর মঞ্চে দাঁড়িয়ে ভাষণ শুরু হওয়ার আগে বলুন মাননীয়া নেত্রী বলেছেন বলে ওই দিয়ে শুরু করুন, না আপনাদের বাচ্চাদের শেখান। এদের বাড়ির লোকজনেরা, মায়েরা, বাবারা, তারা তো পাপিষ্ঠ সবাই নয়, তারা পাপের খাবার খেয়ে আর ভাল লাগছে না। মুখ্যমন্ত্রী লোডশেডিং করে ডিএম কে বদলে রীতিমতো জেতা, তো বদলা হবে, যাচ্ছেন তো। বিদ্যুৎ কার দপ্তর ছিল? আপনার তো। তাহলে বিদ্যুৎ দপ্তরের সমস্ত কর্মচারীকে গ্রেপ্তার করান। আর ওই সময় মন্ত্রী কে ছিল? শোভনদেব চট্টোপাধ্যায় নাকি অরূপ বাবু? খোঁজ নেন। সব আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আর আপনি মুখ্যমন্ত্রী ছিলেন। এই চক্রান্তকে আপনি সিলমোহর দিয়েছেন, আর আপনি এই কথায় প্রমাণ করে দিলেন। তো তাহলে ভোটে যেতে পারার জন্য ডিএম আর এসপি কে দিয়ে খেলা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি যে কথাগুলো বলছেন, আপনি নিজেই না মুরগির ঠ্যাং ছোটবেলায় আমরা খেলতাম, ভুল ফুটোয় হাত ঢুকিয়ে দিলে টানলে ঠ্যাং আটকে যায়। কত পাতাখোর গুন্ডা, চোর, বদমাস। একটা ভালো লোক বিজেপি করে? একটা ভদ্রলোক বিজেপি করে? আমার প্রশ্ন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে এই শিশুকে আর কোনো আমি কথা বলবো না। রাজনৈতিকভাবে শিশু এখনো ম্যাচিওর হতে, বারবার ওনাকে বলি আপনি একটু ম্যাচিওর হন অভিষেক বাবু। আদালতে বিভিন্ন রকম কেস চলছে আপনার বিরুদ্ধে, সম্পত্তি পয়সা কড়ি কোত্থেকে বানিয়েছেন, বাড়ি গাড়ি নেই, বউ বাচ্চা নিয়ে কার পয়সায় থাকেন, কার পয়সায় পড়েন, কার পয়সায় গয়না কেনেন, সবাই জিজ্ঞাসা করছে। সবার মনে প্রশ্ন হয়েছে, আপনার দলের নেতাদের, বাকি যে নেতারা আছে তাদের থেকে একটু সাবধানে থাকবেন ভাই। আর একটু ঠিক করে রাজনৈতিক কেরিয়ার করবার তো ইচ্ছা আছে, তো একটু ঠিক করে তথ্য দিয়ে কথাবার্তা বলুন না। পাতাখোর, হ্যাঁ আমি পাতাখোর, আমি গুন্ডা,
আমি চোর, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি 2 নম্বরই। আপনি পাতাখোর নন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি চোর নন। আপনাকে যে চোর বলে তারা তৃণমূলে আরো বড় চোর। মানে আপনি একটা টাকা কোনোদিন খানও না, আপনি হাওয়া খেয়ে থাকেন, আপনার মতো লোক হয় না। যেটা বলছেন আস্তে বলুন। আবার বলছি, তৃণমূলের বাকি নেতারা তেল কিনেছে, কাঠি, প্যাঁকাঠি, বাঁশ, ওইসব কিসব বলছেন না, ফাঁসিতে যাবেন, আর ফাঁসির কথা কেন বলছেন না? সেই কার্ডগুলো চুরি করে রেখেছে। আস্তে কথা বলুন। আপনার দলে বাকি যে তৃণমূল নেতারা রয়েছে, যারা এমএলএ এমপি হয়ে রয়েছে, কিনে নেবেন ভাবছেন, তারা কিন্তু অন্য কথা বলছে আপনার বিরুদ্ধে। সাবধানে থাকুন ভাই। এই তো এত সুন্দর বয়স, আগের দিনে কত বড় ভবিষ্যৎ পড়ে আছে। সেই ভবিষ্যতে আপনি কি করবেন আমরা জানি না, আইন আদালত জানে। তবে আপনার দলের বাকি নেতারা আপনাকে খুব চোখে চোখে রাখছে। সাবধানে থাকবেন ভাই। গরম পড়েছে, ডাব খান।